আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার ইতিহাস, তোমাদের যাদের বিএ জেনারেল বা মাইনর সাবজেক্টে ইতিহাস আছে, তোমাদের আজকের এই ভিডিওটাতে অত্যন্ত শর্ট একটা সাজেশন বলে দেবো ইংলিশ এবং বাংলা ভার্সানে। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমরা দেখে যাও। তোমাদের আসন্ন 4 তারিখে যে পরীক্ষা আছে বিএ জেনারেল তোমাদের এবং মাইনর তোমাদের যে ইতিহাস পরীক্ষা আছে, তো তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও। অবশ্যই আশা করছি তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। আর কলকাতা ইউনিভার্সিটি তো একটু নাম্বার যেহেতু চেপে দেয় জানো সবাই, তো অবশ্যই একটু ইন ডিটেলস করে যাবে, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, তো আমি ইংলিশ বাংলা ভার্সান দুটো ভার্সানেই তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেবো এবং সেই সাথে বলে দেবো তোমরা এই সাবজেক্টের পিডিএফ কী করে পাবে আমার থেকে, এর নোটস। ঠিক আছে, তো সেটা ভিডিওটা একটু দেখো লাস্ট অবধি। আমি ভিডিওর মধ্যে ইন ডিটেলস আলোচনা করে দেবো এবং কোন কোন টপিকগুলো বা বিষয়গুলো মাথায় রাখলে ইতিহাসের উপরে 70 to 80% নাম্বার পাওয়া যায়, তো সেটাও কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে ইন ডিটেলস আলোচনা করে দেবো। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছে এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের হিস্ট্রি সাপ্লি ছিল, তারাও কিন্তু এই সাজেশনটা ফলো করে যেতে পারো। তাহলে তোমাদেরও কিন্তু যেহেতু সেম কোশ্চেন হবে, তো সাজেশনটা ফলো করলে তোমাদেরও কিন্তু ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ফার্স্টে বাংলা ভার্সানের প্রশ্নগুলো বলছি, লাস্টে আমি ইংলিশ ভার্সানেরটাও বলবো। তবে ইংলিশ ভার্সান তোমরা বাংলা ভার্সানের প্রশ্নগুলো দেখো, যদি তোমরা বাংলা ভাষা বোঝো অবশ্যই দেখো, কারণ আমি এর মধ্যে বুঝিয়ে দেবো। তো তোমরা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারবে। তারপরে তোমরা ইংলিশ ভার্সানে একটা স্ক্রিনশট করে নিও। তো চলো ফার্স্টেই শুরু করা যাক। আমি ফার্স্টে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথমের প্রশ্নটা কী আছে, যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি বা মুদ্রার গুরুত্ব সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখবে এসে গেছে। সভা সমিতির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। মগধের উত্থানের কারণগুলো, এই সাথে সাথে মগধের উত্থানের সাথে সাথে মগধের পতনের কারণগুলোও করে রাখবে, তাই পাশে পতনের কারণটাও করে রেখেছি। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য লেখো। স্বদেশী বা দেশীয় সাহিত্যের গুরুত্ব। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের মধ্যপ্রস্তর যুগের মেসোলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। মগধের উত্থান, সিন্ধু সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা করো। মেহেরগড়ের সভ্যতা সম্পর্কে আলোচনা করো। সংগ্রাম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। তারপরে তোমার আজবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের নারীদের অবস্থান মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আর্যসত্য, চতুরাশ্রম ব্যবস্থা, ভারতের প্রাগৈতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। তামিল কম বলতে কী বোঝো মোস্ট ইম্পর্টেন্ট। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মূলনীতি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। এইখানে মোটামুটি 5 থেকে 7খানা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি। ঠিক আছে, এইগুলো আগে ভালো করে রেডি করে নাও। তারপরে যে প্রশ্নগুলো করেছি এগুলো অবশ্যই একটু একটু করে দেখে যাবে, কারণ যারা ইভিনিং ব্যাচ আছো বা মর্নিং বা ডে ব্যাচ আছো, তোমরা জানো যে তোমাদের 3টে সেটে পরীক্ষা হয়। তো একটা সেটে যে প্রশ্ন চলে আসে সেটা কিন্তু আর একটা সেটে আসছে না। তো সেক্ষেত্রে দেখতে গেলে তোমরা যদি এই এতগুলো প্রশ্ন না করে যাও, তাহলে অত্যন্ত অনেক ইউটিউবার বা স্যারেরা থাকে যারা 4খানা 5খানা করে শর্ট সাজেশন দেয়। এই 4খানা 5খানা শর্ট সাজেশনের উপরে কলকাতা ইউনিভার্সিটিতে করে গেলে তোমাদের কিন্তু চাপ হয়ে যাবে, কারণ তোমরা নিজেরাই রিয়েলাইজ করো। ধরো তুমি 5টা প্রশ্ন করে গেলে, তার মধ্যে থেকে 3টে প্রশ্ন মর্নিং ব্যাচে চলে এসছে, আর 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমার হয়তো ডে ব্যাচে এসছে বা তোমার ইভিনিং ব্যাচে এসছে, কিন্তু তুমি আর বাকি কমন পেলে না। সেই সময় তুমি কী করবে, এখানে বসে থাকবে? তাই জন্য আমি বলবো 20টা 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, রেডি করে ফেলো, কোনো অসুবিধা হবে না। যা টাইম আছে এর আগে যা পড়েছো এবং ভালো করে যদি নোটস লাগে আমার থেকে নাও। ঠিক আছে, বা তুমি যে কোনো জায়গা থেকে, তোমার বই থাকলে বইয়ের থেকেও পড়তে পারো। এমনটা না যে আমার থেকে নোটস নিতে হবে তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তারপরে আমি বলে দিই যে 10-15 নাম্বার বা 20 নাম্বারের যে প্রশ্নগুলো আসে, তোমাদের মূলত 20 নাম্বার এভাবে আসে না, 10 বা 5 এইভাবে কেটে আসে। ঠিক আছে, 10-15 নাম্বার এইভাবে আসে, তো তোমরা পরীক্ষা দাও বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে 15 নাম্বারের প্রশ্নগুলো আমি একটু বলে দিই যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান বা সূত্রগুলো। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আমার ভাষায় যা আসবে সেটা কিন্তু নয়, আমি বলে দিচ্ছি। প্রশ্ন কিন্তু ভাষাটা চেঞ্জ করে একটু উল্টে আসতে পারে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন কিন্তু সেমই আসবে। তাই এই ধরনের প্রশ্ন সামনে পেলেই কিন্তু ছেড়ে আসবে না, প্রত্যেকটা প্রশ্ন লেখা শুরু করবে। আর আমার একটা, যদি তুমি বলো দাদা আমরা ভালো একটা রেজাল্ট করতে চাই কিন্তু মানে লিখে উঠতে পারি না, যেহেতু হিস্ট্রিতে অনেক বেশি লিখতে হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে 15-20 নাম্বার যে সমস্ত মানে প্রশ্নের বেশি নাম্বার, সেগুলো আগে থেকে শুরু করতে হবে, এবং যেগুলো তোমার আগে ভালোভাবে লিখতে পারবে, কোনো নির্দ্বিধায় নিশ্চিন্তে পড়ে গেছো, খুব সুন্দরভাবে কমন আসে, সেগুলো
প্রশ্নগুলো আগে থেকে শুরু করবে, ঠিক আছে। 2 দাগের প্রশ্নটা দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক সূত্রগুলি সম্পর্কে লেখো, সূত্রগুলির গুরুত্ব সম্পর্কে। যারা সাপ্লি দেবে তাদের জন্য একটা আমি ইনফরমেশান দেবো ভিডিওর লাস্টে, তো ভিডিওটা একটু লাস্ট অবধি দেখো, কারণ তোমাদের একটু আলাদাভাবে কয়েকটা কথা বলার আছে, কারণ যেহেতু তোমাদের সাপ্লি, তো একটু কয়েকটা জিনিস আলাদাভাবে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর দেখো সিন্ধু সভ্যতার পতনের কারণগুলো দেখো, সিন্ধু সভ্যতার ধর্মীয় অর্থনৈতিক জীবন আলোচনা করো, 16 মহাজনপদ বা 16টি মহাজনপদ সম্বন্ধে লেখো, মগধের উত্থান পতনের কারণ। মগধের উত্থান পতনের কারণ দেখবে কয়েকটা প্রশ্ন আমি 5 নাম্বার এবং 10-15 নাম্বার দুই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি, কারণ কেন যা এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো রকম প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো আসতে পারে, তাই জন্য এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি। মানে মগধের উত্থান পতনের কারণ, বা অশোকের ধর্ম বা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বা তোমার যে হরপ্পা সভ্যতা বা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক মূল্য, বা তোমার যে লিপি, মুদ্রা, হ্যাঁ, এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু বাদ দেবে না, এগুলো কিন্তু হামেশাই আসবে, মুখের ভাষায় চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা দেখো, নব্য প্রস্তর যুগ বলতে কি বোঝো, এর তাৎপর্য আলোচনা করো। ঋগ্বেদের ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবনযাত্রা আলোচনা করো, ঠিক আছে। এবং এই ঋগ্বৈদিক যুগের পরবর্তী যুগের তোমার যে পরিবর্তন সেগুলো পরিলক্ষিত করো, ঠিক আছে। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার থেকে কত রকমভাবে প্রশ্ন আসতে পারে। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতা মানে তোমার পতনের কারণ, ঠিক আছে, বিভিন্ন রকম। তারপরে তোমার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলো। আমি বললাম না, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রশ্ন কিন্তু যে কোনো রকমভাবে ঘুরে ফিরে আসবে, তাই প্রশ্নের প্যাটার্নগুলো দেখো, যে কোনো রকমভাবে ঘুরে ফিরে আমি তোমাকে কিন্তু রেখেছি। বোঝার চেষ্টা করো যে ভালো একটা রেজাল্ট যদি তুমি আশা করতে চাও, তোমার যদি চাও যে তোমার 60% উপরে নাম্বার থাকুক, তুমি একটা স্কলারশিপ পাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালোভাবে জোর দিয়ে পড়ে যেতে হবে, ঠিক আছে। তাই সারা বছর পড়েছো কেউ পড়োনি ওই কথা ভুলে যাও, সামনে যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা আছে, মন কান দিয়ে পড়ে যাও, আশা করছি কোনো অসুবিধা হবে না, কারণ এই ধরনের প্রশ্নগুলো ক্লাস 10-12 লেভেলে তোমরা অলরেডি পড়ে এসছো, তাই জন্য এখন অসুবিধা হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণই আমি দেখতে পাই না, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মাথার মধ্যে আছে অলরেডি। 2-1টা প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে তামিল কম বা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই টাইপের প্রশ্নগুলো, কিন্তু বাদ বাকি এই সমস্ত হরপ্পা সভ্যতা এই সমস্ত প্রশ্ন তোমরা 10-12 লেভেলে হামেশাই পড়ে এসছো, তোমাদের মাথার মধ্যে কনসেপ্ট আছে, যদি হালকা একটু পড়ে নাও না, তোমাদের মাথায় ক্যাচ করে যাবে, তোমরা বানিয়ে লিখে আসতে পারবে, ভালো করে নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো মেসোলিথিক যুগের গুহাচিত্র সম্পর্কে বা সঙ্গম সাহিত্য সম্পর্কে লেখো, ঠিক আছে। এই মাত্র 11খানা বট কোশ্চেন দিয়েছি এবং 15 থেকে 20খানা 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। এবার তোমরা আমি একটু বলে দিই, এখানে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রেখেছি, ইনফরমেশান দেওয়ার দরকার ছিল, কারণ আমাদের ফ্রি নোটস বিভিন্ন সাবজেক্টে আমরা দিই, তোমরা জানো, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বা চ্যানেলটা আগে থেকে দেখছো, নিউরা হলে জানিয়ে দিই যে আমরা বিভিন্ন হচ্ছে সাবজেক্টের কিন্তু নোটস দিয়ে থাকি, সাজেশান দিয়ে থাকি চ্যানেলের মাধ্যমে। আবার কিছু সাবজেক্ট আছে, যেমন সব সাবজেক্টের নয়, যেমন তোমার আইডিসি, সেক বা তোমার সিবিএসই, এইসি, এই টাইপের পেপারগুলো সাবজেক্টে কিন্তু আমি ফ্রিতে নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিই, পিডিএফ, ঠিক আছে। সেক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টদের কাছে শুনলাম যে আমাদের চ্যানেলের বা আমাদের যে নোটস আছে সেগুলো অনেকেই ফ্রিতে নিচ্ছে, নিয়ে কিছু স্টুডেন্টদের কাছে সেগুলো টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। এবার তারা এসে আমার কাছে এসে বলছে, দাদা এই নোটসটা তো আমি এত টাকা দিয়ে কিনেছি, তুমি ফ্রিতে দিয়ে দিলে। এবার তারা অন্য কারো কাছ থেকে কিনেছে, ঠকে গেছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো, কিছু পেপার আমি ফ্রিতে দিই, সব পেপার ফ্রিতে দিই না। অনেকে আবার আমার হোয়াটসঅ্যাপে গিয়ে বলছো, দাদা তোমার ভিডিওতে ফ্রি লেখা, কেন ফ্রিতে দিচ্ছ না, কিন্তু আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, আমার ফ্রি কোনগুলো, এইসি, সেক, এই টাইপের পেপারগুলো, তারপর আইডিসি, এই টাইপের পেপারগুলো সব পেপারে ফ্রি নয়, ঠিক আছে। কারণ আমাদের কাছে যারা পেইড ব্যাচে পড়ে অনলাইন অফলাইনে, তাহলে তারা তো ইউটিউবের ভিডিও দেখেই ফ্রিতে নোটস পেয়ে যেতে পারতো। তো আমি নোটসের কোয়ালিটি খুবই ভালো, তোমরা পড়লে নাম্বার পাবে এবং সাজেশন ফলো করলে 100% কমন আসবে, চিন্তা করো না। আমাদের চ্যানেলে স্টুডেন্ট রিভিউগুলো আমরা পোস্ট করে থাকি পোস্ট অপশানে গিয়ে, তো তোমরা সেগুলোও ভিজিট করে দেখতে পারো, এবং খুব সীমিত মূল্য, 100 টাকা মাত্র। এই হিস্ট্রির যে সাজেশনটা আমি এখন দেখাচ্ছি, পিডিএফ যদি নিতে চাও মাত্র 100 টাকা, ঠিক আছে। তো দামও বলে দিলাম এর মধ্যে, তো তোমরা
নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে ইংলিশ ভার্সানের প্রশ্নগুলো দেখাচ্ছি। ইংলিশ ভার্সানের প্রশ্নগুলো আমি আর বলছি না, কারণ সেম প্রশ্ন আছে, সেম তোমরা হচ্ছে ইংলিশ ভার্সানে যারা আছো তোমরা একটু লিখে নাও, ঠিক আছে, লিখে নাও। প্রশ্নগুলো দেখে দেখে আমি আবার একটু টেনে টেনে দেখাচ্ছি, তো তোমরা একটু স্কিপ না করে প্রশ্নগুলো লিখে নাও, ঠিক আছে। আর বলে দিই যে এই প্রশ্নগুলো অবশ্যই করবে, একটা প্রশ্ন বাদ দিও না। যদি এবার লাস্টে আমি একটা কথা বলেছিলাম, যারা তোমার সাপ্লি স্টুডেন্ট আছো, থার্ড সেমিস্টারের স্টুডেন্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারে সাপ্লি ছিল, তোমরা একটা কাজ করবে, যারা জুনিয়র আছে তারা তো তাদের মতো করে এই প্রশ্নগুলো সাজেশনগুলো করছে, তোমরা তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি ছিল ওই যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলোও কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখবে। আর এই প্রশ্নগুলো যেহেতু তোমাদের জানা, তাই জন্য ইন ডিটেলস লেখার চেষ্টা করবে, কারণ প্রশ্ন লেখার কোয়ালিটি দেখে, যেহেতু তুমি একটা সাপ্লি স্টুডেন্ট, তাই জন্য তোমাকে বলছি যে প্রশ্ন লেখার কোয়ালিটি যেন ভালো থাকে, ঠিক আছে। হাতের লেখা পরিষ্কার করে লিখবে আর লেখার কোয়ালিটি ভালো রাখো, কারণ সাপ্লি পেলে যে কতটা চাপ হয়, তুমি সাপ্লি পেয়েছো তো তুমি জানো, ঠিক আছে। তো আশা করছি যেন এই সাপ্লিটা নেক্সট সেমিস্টারে বা ফিফথ সেমিস্টারে গিয়ে আবার ক্লিয়ার না করতে হয়, এমনভাবে পড়ো। আশা করছি ভালো হবে। সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমার তো নাম্বার দেওয়া রইলো, হোয়াটসঅ্যাপ নাম্বার, যাদের কাছে আছে তারা হোয়াটসঅ্যাপে তো মেসেজ করবেই, আর যাদের কাছে নেই তারা এই আমার যে নাম্বারটা এখানে আমি শো করছি এই নাম্বারটা আমাকে অবশ্যই মেসেজ করে জানিও, ঠিক আছে। আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি। যারা আমার কাছে টিউশন পড়োও না বা নোটস বা এগুলো পারচেস করোনি, তাদের যদি স্কলারশিপ বা যে কোনো রকম সাবজেক্টের প্রবলেম হয়, আমি সবাইকে হেল্প করে দিই, ঠিক আছে। টাকাটা বড় কথা নয়, তোমরা পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই। তো সবাই পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আজকের ভিডিও এই পর্যন্ত। আর কোন কোন সাবজেক্টের সাজেশন নোটস লাগবে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে। ভিডিওটা একটু, আমাদের চ্যানেলটা যেহেতু নিউ তো একটু লাইক কমেন্ট করলে তাহলে ভিডিওটা রিচটা বাড়ে।